অর্থাৎ এটা আপার লিমিট হচ্ছে 16 বছর, ঠিক আছে। এই জেনারেশন আলফা তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, এখন তো 16 বছর মাত্র, হবে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলির মধ্যেই তারা আপনার সীমাবদ্ধ হয়ে পড়বে। এরপর আরেকটা যে জেনারেশন আসবে সেটাও এখন থেকে ফোর্সি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন বিটা, আলফা। এটা তো গ্রিক ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে, বিটা আলফা। এরা জন্মাবে 25 সাল থেকে 2039 সাল পর্যন্ত। আচ্ছা। এবং এইটা সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যালি খুব একটা ভয়াবহ রকম একটা জেনারেশন হবে তারা। এবং এই জেনারেশনে আপনার তারা শেফট হবে, একেবারে ডিপলি টেকনোলজিক্যাল শিফট হবে, একটা শিফটিং হবে সেখানে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা গ্রো করবে, গ্রো আপ হবে এআই এবং অটোমেশন দ্বারা, এবং এআই এবং অটোমেশন ফুললি ইন্টিগ্রেটেড হয়ে যাবে তাদের ডেইলি লাইফ এবং এডুকেশনও। ডেইলি লাইফ এবং তাদের এডুকেশনটা ফুললি অটোমেশন এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। তখন কিন্তু আর এসব কী বলে যে এগুলো পরে আসতেছি। তো এই যে আমরা একটা 3টা জেনারেশন আমরা ভাগ করলাম, জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন, কারণ আমাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? এই মুহূর্তে যদিও আমরা এই মুহূর্তে বসে আছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই যে কেন মানে এই যে মানুষের মধ্যে যে ধারণাটা আছে, দেখেন এই যে আপনার শেখ হাসিনা রেজিমের পতন হলো না জেনজিদের নেতৃত্বে, এটা একটা প্রাথমিক বিজয়, ঠিক আছে। এই বিজয়টা যে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, সেগুলোর কতগুলি সাবজেক্টিভ কারণ আছে, কতগুলি অবজেক্টিভ কারণ আছে। জি। একটা কারণ হচ্ছে, সেটা আমি এর আগেও বহুবার বলছি, সেটা হচ্ছে সে সাইমন বলিভারের সেই উক্তিটি, বিখ্যাত উক্তিটি, যে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা অনেক জায়গাতে দেখা গেছে পৃথিবী। বিপ্লব করার সময় যে ডেডিকেশন থাকে, বিপ্লব করার সময় যে মোটিভেশন থাকে, যে ইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইটা বিপ্লব শেষ হয়ে গেলে সেটা থাকে না, তখন ওই বিপ্লব নিজেই এই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, ঠিক আছে। এইটা আমরা 71-এও দেখছি। আপনি যদি স্বাধীনতা সংগ্রামকে একটা বিপ্লব ধরেন, তাইলে এই বিপ্লবের পরে যখন বঙ্গবন্ধু আর্মস জমা দিতে বললেন, তখন কিন্তু অধিকাংশ আর্মস জমা দেওয়া হয় নাই, এবং এই আর্মসগুলো দিয়ে নানা রকম অপকর্ম করা হয়েছে, এই ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপকর্ম হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্জনের পরে যারা অংশ নিচ্ছিল তাদের একটা অংশ, সব না, একটা অংশ তারা ডিরেল হয়ে গেল, তারা নানা রকম অপকর্ম। সো এইটা আমাদের মানতে হবে যে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন। 2 নম্বর কারণটা হচ্ছে, দেখেন, টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ। আপনি যদি শুধু টেকনোলজি নির্ভর, জেনজিরা তো টেকনোলজি নির্ভর একটা মানে জেনারেশন, টেকনোলজির সাথে যদি আপনি লিবারেল আর্টস যুক্ত করতে না পারেন, এই লিবারেল আর্টসের মধ্যে আছে ধরেন ইতিহাস, আপনার এই শিল্প, কলা, ফিলসফি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি টেকনোলজির সাথে যুক্ত না হয়, তাইলে এইটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা। এই জন্যই বোধ করি আইনস্টাইনের মতো বড় টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, উনি কিন্তু হাতে একটা বেহালা রাখতেন। এটা সিম্বলিক, যে দেখো শুধুমাত্র টেকনোলজি নির্ভর হলে হবে না, এই বেহালাটারও দরকার আছে। মানে উনি কি বেহালা বাজাতে পারতেন না? বাজাতে হয়তো অ্যামেচারিস্ট ছিলেন, কিন্তু উনি সাথে রাখতেন এটা বেহালাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফলে আমাদের যে আমি দেখেছি যে যারা 5ই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের অনেকের মধ্যে ইতিহাস চেতনার ঘাটতি আছে, তাদের অনেকের মধ্যে সুকুমার বৃত্তির ঘাটতি আছে, হ্যাঁ, ইত্যাদি। ফলে শুধু টেকনোলজিটাই আপনাকে একটা নতুন সমাজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, শুধু টেকনোলজিটা। আরেকটা আছে, ধরেন যে অপোজিশনে থাকলে রাজনীতিটা করা খুব সহজ হয়, কারণ আপনি সহজেই মানুষকে এজিটেট করতে পারবেন, সহজেই মানুষকে উত্তেজিত করতে পারবেন। উত্তেজিত করাটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু আপনার উত্তেজনা প্রশমন করাটা কঠিন কাজ, ঠিক আছে। যেমন ধরেন
বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন চরম সাকসেসফুল, একটা দেশ দিয়ে গেলেন উনি। রাইট। কিন্তু যখন তিনি বিনির্মাণের প্রশ্ন আসলো, যখন উত্তেজনা প্রশমনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উনি আর সেভাবে সফল হতে পারলেন না। প্রশাসক হিসাবে বা শাসক হিসাবে উনি কিন্তু পারলেন না। ফলে এই যে কি বলে যে পজিশনে যাওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোজিশনে থাকার যে অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু এখানে একটা কাজ করছে। আর একটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয়েছে, এটা ফেল করার কারণে দেখেন শুধু জেনজি কিন্তু আপনার অগাস্ট অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার ছিল না, তারা ফ্রন্ট লাইনে ছিল। দেয়ার ওয়ার মেনি স্টেক হোল্ডার্স ইনক্লুডিং বিএনপি। বিএনপি তো বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, তো বিএনপি যেহেতু 17 বছর যাবৎ এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরও একটা বড় স্টেক আছে এখানে। এবং আলটিমেটলি কি দেখা গেল, কিন্তু দেখা গেল যে হোল জিনিসটা ওই 5ই আগস্টের আগে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে ছাত্ররা সামনে ছিল, 5ই আগস্টের পরে ধীরে 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 আপনার স্টিয়ারিংটা কিন্তু বিএনপির হাতে চলে গেল। এবং বিশেষ করে যখন তারেক রহমান ফিরে আসলেন, তখন কিন্তু যে জেনারেশন জেড তারা কিন্তু একটু হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন। তো ওই আপার হ্যান্ডটা বিএনপি নিয়ে নিল। তখন আর তরুণদের জিনিসটা থাকলো না। যদিও তারা একটা পার্টি করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু ওই যে বিএনপির যে 40 বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড, 40 বছরের মানুষের সাথে 40 বছরের যে মিথস্ক্রিয়া, সেইটার রেজাল্ট তো তারা নিবেই, তাই না? এবং সে কারণে তারা আপার হ্যান্ডে চলে গেল এবং ওরা পিছু পড়ে গেল আর কি। তো সবটা মিলে আর সবচেয়ে বড় আমাদের দেশে, পার্টিকুলারলি আমাদের দেশে, মানে অগাস্ট অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এই ভদ্রলোক আসলে পুরো জিনিসটাকে পেঁচায় ফেলছেন উনি। হ্যাঁ, ওনার যদি দূরদর্শিতা থাকতো, ওনার যদি আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তাইলে কিন্তু হয়তো জেনজিরাই আপার হ্যান্ডে থাকতে পারতো, উইথ ডিগনিটি, উইথ আপনার কি বলে যে না, আপনি যে কথাটা বলছেন যে আপনি জেনজিরা আপার হ্যান্ডে থাকতে পারত, তার মানে পারাটা কি সহজ? এখানে আমি একটা কথা বলি, যেমন অনেকে এই উদাহরণটা দিয়ে থাকেন যে একটা ভবন যদি আপনি ভাঙতে হয়, ভবন যারা ভাঙে তারা কিন্তু ভবন গড়ার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। এখন ওনারা ভাঙতে পেরেছেন, গড়ার জন্য ওনারা যে উপযুক্ত নয়, এটা তো নির্বাচনে আমরা টের পেলাম। জনগণ কিন্তু গড়ার জন্য বিএনপিকে বেছে নিল, তাদের কিন্তু বেছে নেয় নাই। আবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেটা হলো এটা কি কেবল আমাদের দেশের জন্য প্রযোজ্য? আমরা নেপালে কি দেখলাম, সেখানে তো আমরা একই জিনিস দেখলাম। এখানে আমাদের এখানে মনে করেন নির্বাচনে জনগণ জেনজিকে বেছে নেয় নাই, বিএনপিকে বেছে নিয়েছে দেশ গড়ার জন্য। নেপালে কিন্তু ওদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশ গড়ার জন্য তারা কিন্তু জেনজিকেই বেছে নিয়েছে। কিন্তু জেনজিকে বেছে নেওয়ার পর এখন তারা সফল হচ্ছে না, অথবা আবার অন্য জেনজিদের কাছে সমালোচনার মুখে পড়ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই যে আপনি বললেন যে ভাঙা, না, ভাঙার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স লাগে, আর কিছু লাগে না। ঠিক আছে, আপনি যখন সোসাইটিতে এই পুরনো সমাজ ব্যবস্থা ভাঙতে চান, সেই ভাঙার জন্য কিন্তু কোনো কষ্ট করতে হয় না। কষ্ট করতে শুধু ওই রেজিমটাকে ফেলে দিলেই হইল, এটা স্ট্রাইক করে। কিন্তু এই যে আপনি পুরনো ছবিটা মুছে ফেলতেছেন, আপনি পরবর্তী ছবিটা কি আঁকবেন সেইটা তো আপনার মাথায় নাই। আপনার মাথায় আছে ছবিটা মুছে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যে বললেন এই যে জেনজির কথা বলি না, দেখেন আসামের চিত্রটা দেখেন আপনি। কেন এই আপনার বিএনপি কেন আপার হ্যান্ড পেয়ে গেল, কেন জেনজিরা পেল না? সেটা হচ্ছে যে এই কি বলে আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা মনে করছে যে বিএনপি হচ্ছে আপনার আর্টিকুলেট মিডল ক্লাসের দল এবং তারাই আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবে। আসামে কী হয়েছে? আসামে কেন অল আসাম স্টুডেন্ট ফেডারেশনের মুভমেন্ট সাকসেসফুল হলো এবং প্রফুল্ল মাহান্ত, এটা অনেক আগের ঘটনা, চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, উনি মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন।
কারণটা হচ্ছে আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস পলিটিক্যাল সেই ধরনের ডিপেন্ডেবল পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি এগুলির ভ্যাকুয়াম ছিল, এগুলি ছিল না। এই ভ্যাকুয়ামটা পূরণ করছে তরুণ সমাজ। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা তরুণ সমাজ পূরণ করছে, করে তারা সফল হয়ে এবং প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার হয়েছে। কিন্তু আমাদের দেশে তো মানুষ ওই ভ্যাকুয়ামটা দেখে নাই, ওরা দেখছে যে বিএনপি এখানে আছে। আমি বুঝতে পারতেছি, এখানে বিএনপি আছে, তাই না? এখানে কোনো ভ্যাকুয়াম নাই। যদি ভ্যাকুয়াম থাকতো তাইলে কিন্তু তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাই স্টিয়ারিংটা তাদের হাতে থাকতো। কিন্তু তারা কি সে স্টিয়ারিং কার হাতে থাকলো এটা যেমন ইম্পর্টেন্ট, সেটা তো এটাও তো জরুরি যে তারা সেই স্টিয়ারিংটা ঠিক মতো ব্যবহার করতে পারতো কিনা। আমি একটা স্টিয়ারিং ধরিয়ে দিলাম, সে গাড়ি নিয়ে গাড্ডায় পড়ে গেল, তাহলে তো আরও ভয়ঙ্কর। যেটা নাকি নেপালে আমরা দেখতে পাচ্ছি। নেপালে কিন্তু খুব সুখকর অনুভূতি কিন্তু নেই এখনো। না না, তো ওটা মানে তাহলে এটা কি আপনি আপনি জেনজি যেটা বলছেন, আপনি জেনজির যে বয়স সীমাটা ধরছেন যে 97 থেকে 2010 পর্যন্ত যাদের জন্ম, মানে যাদের সর্বোচ্চ বয়স 29 এবং সর্বনিম্ন বয়স 16, মানে 16 থেকে 29 বয়সের যে জনগোষ্ঠীটা, আপনি এদেরকে জেনজি বলছেন। তো এদের মধ্যে কি দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা অথবা ধীর স্থির মনোভাব এটা কি থাকাটা স্বাভাবিক? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা প্রশ্নই করি। এই আমাদের যে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, এই সরকারে কিন্তু বৃদ্ধদের সমাহার ছিল বেশি, কিন্তু এখানে জেনজিদের প্রতিনিধিও কয়েকজন ছিল। যারা ছিল তারা কি তুলনামূলকভাবে বৃদ্ধদের তুলনায় ভালো করেছে? তাদের তো বদনাম আরও বেশি হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এইখানে বলি আমি, তরুণ সমাজে জেনজিদের উচিত ছিল, দেখেন বাংলাদেশে গ্লোবালি ধরেন যে 33-র নিচে কিন্তু কোনো হেড অফ দি গভর্নমেন্ট পর্যন্ত হয় নাই, ঠিক আছে? এবং আমাদের যদি জিয়া রহমান ধরেন, উনি প্রেসিডেন্ট হয়েছেন সম্ভবত 38-এ বোধ হয়। আচ্ছা, তো এখন 29 যদি আমি আপার লেভেল ধরি, তাইলে কিন্তু ওই ম্যাচুরিটিটার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এবং স্কিলের। তরুণ সমাজের উচিত ছিল যে তাদের নেতৃত্ব হিসাবে কিছু মধ্যবয়সী লোককে যুক্ত করা, ঠিক আছে, কিছু মিডল এজেড লোককে যুক্ত করা। এবং যেমন আমরা কি করছিলাম, আমরা জাসদ কি করছিলাম, আমরা কেন ফেল করছি? আমরা ফেল করছি যে আমাদের এজ গ্রুপটা ছিল ওই 16 থেকে 28, আসম আরবের বয়স তখন 28, ঠিক আছে? তো ফলে আমরা তো এই কারণে মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি যেটা বোঝায়, অর্থাৎ মধ্যবিত্তের সম্মান আদায় করা, মধ্যবিত্তের ভালোবাসা আদায় করা, সেটা আমরা আদায় করতে পারিনি। সবাই মনে করছে আরে এরা তো মানে দুধের বাচ্চা, এরকমও বলছে আর কি, তাই না? তো ফলে আপনি মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি অর্জন করতে গেলে আপনাকে তো নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে যে সবাই ভাববে যে এই লোকটার কিছু ম্যাচুরিটি আছে, এই লোকটার কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে ইত্যাদি, তাই না? তা তো আমাদের যে জেনজিরা তারা কিন্তু ওইটা করে নাই। পরে অবশ্যই এনসিপি করার পরে বিভিন্ন জায়গায় কিছু না, এখনও তো এনসিপি যদি আপনি দেখেন, এনসিপির আপনার মানে যে সর্বোচ্চ যে নেতা, তার বয়স তো এখনো 40ও হয়নি, তাই না? যে ওখানে 40-এর বয়সী 40 তার চেয়ে বেশি 40 হয়েছে পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 40 হয়েছে তার? না, হয়নি তো। না 40 হয় নাই, হয় না। আমি সেটাই বলছি যে তাহলে তাদের উপর মানুষ ভরসা রাখবে। সেটাই তো বলতেছি যে আপনার এইটা তো মানে 5ই আগস্টের পরে তো আর বিপ্লব থাকলো না, তাই না? বিপ্লবের সময় যেমন মুক্তিযুদ্ধে তো আপনার এজ লিমিট কী ছিল? ম্যাক্সিমাম ছিল আপনার 16 থেকে 25 বা 16 থেকে 25, তাই না? কারণ ওটা একটা যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধতে আপনার লাগে, শারীরিক শক্তি লাগে বা সব কিছু, মানে একটা কি বলে যে স্ট্রাইকিং ফোর্সের যে যতটুকু দরকার সেগুলো থাকে। কিন্তু যখন যুদ্ধটা শেষ হয়ে যায় তখন তো ওই 25 বছরের যারা যোদ্ধা, গেরিলা যোদ্ধা তারা তো আর ওই দেশটাকে পুনর্গঠন করার মতো যোগ্যতা তাদের নেই। তখন এসে ওই যে আওয়ামী লীগের পুরনো মানে বয়স্ক নেতৃত্বকে টেক ওভার করতে হয়েছে দেশ চালানোর জন্য, তাই না? মুক্তিযোদ্ধারা তো আর দেশ চালাতে পারে নাই, বা তাদের পক্ষে সম্ভবও ছিল না এটা, তাই না? তো ফলে আপনাকে একটা এজ লিমিট তো থাকতে হবে দেশ পরিচালনার জন্য। যুদ্ধের জন্য এজ লিমিট ঠিক আছে, 18 ইজ দি বেস্ট,
ঠিক আছে, যুদ্ধের জন্য। কিন্তু যখন আপনি দেশ চালাবেন তখন আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, স্যাগাসিটি, দূরদর্শিতা এইসব থাকতে হবে, তাই না? তো ফলে সেইটা তো ছিল না। আচ্ছা, বুঝলাম, ওটা ছিল না, কিন্তু এখন তো আছে। তো এখন আপনি কি দেখছেন? আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা মানে স্বৈরাচারী সরকার বলি, যাই বলি, আমাদের উপর চেপেছিল, তাদেরকে আমরা সরাতে সক্ষম হয়েছি। তারপরে 18 মাস আমাদের ভাবলাম একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেল। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ম্যাচিউরড গভর্নমেন্ট, এদের এর আগে একাধিকবার ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো এরা যখন ক্ষমতায় এলো, এখন এদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন, কি দেখছেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের যে এলোমেলো সরকার, তার চেয়ে অনেক ভালো কিছু হচ্ছে, না কি হচ্ছে? আপনার মূল্যায়নটা কি গত 6 মাসের অথবা 5.5 মাসের? না, আপনার কিছু কিছু বিষয় তো ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন চলতেছে, কিছু কিছু বিষয়ে। আবার কিছু কিছু পজিটিভ দিকও আছে। যেমন পজিটিভ দিক বলতে আমি বলবো যে প্রাইম মিনিস্টারের একটা গুডউইল আছে, আমি দেখতেছি উনি কিছু করতে চাচ্ছেন। কিন্তু দেখেন, একটা প্রাচীন বটগাছ আপনি সহজেই উপড়ে ফেলতে পারবেন না, ঠিক আছে? এই সোসাইটিটা কি আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, যে এখানে ভালো কিছু করা। আমি দেখেন, এটা 10-15 বছর যাবতই বলতেছি যে আমাদের ভালো কিছু হওয়ার নাই, হ্যাঁ, ভালো কিছু হওয়ার নাই। এটা এমন একটা সমাজ, হ্যাঁ, যেমন ধরেন আমরা কি আসলে সিভিলাইজড? প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে সিভিলাইজড কিনা? দেখেন, যে সিস্টেম দ্যাট কম্পেলস ইটস জেনারেল পিপুল টু পে টু আসবে একটু পরে। রফিক ভাই যদি সংক্ষেপে বিষয়ে একটু অবতারণা করেন যে মার্কিন গোয়েন্দাদের তৎপরতা বেশ সময় ধরেই, গত 2 বছর ধরে ব্যাপক হয়েছে। এর মধ্যে একজন হোটেল ওয়েস্টিং একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এখন আবার আসছেন আরেকজন, তিনি হচ্ছেন কি বলে, জেরাল্ড পি হ্যামিল্টন, যিনি 35 বছরের অভিজ্ঞ গোয়েন্দা। এর মধ্যে আমরা পরশুর আলোচনায়ও দেখেছি, বলেছিলাম যে ভারতের মিডিয়াতে যে খবরটা পেয়েছি, তাদের গোয়েন্দা সংস্থাও এটা বলছে যে তাদেরও সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিনীদের তৎপরতা বেড়েছে। এই যে বিষয়গুলো, এগুলোর সাথে কিসের কার যোগসূত্র এবং উদ্দেশ্যই বা কি? আমরা দেখেছি আফগানিস্তান, পাকিস্তান ও সাইডটা অশান্ত, আর আমরা পৃথিবীতে 2-3টা জায়গা অশান্ত দেখেছি। একটা হলো ইউক্রেনে, আর একটা হলো মধ্যপ্রাচ্যে, আর পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলটা। আমরা দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলো খুবই শান্তিপূর্ণ ছিল। এর মধ্যে শ্রীলঙ্কায় আঘাত আসলো, একটা কিছু ঘটলো, নেপালেও ঘটলো, বাংলাদেশে ঘটলো, ভারতেও একদম ঘটার মতো পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেল। আসলে কি ওই এই জায়গাটায় কি একটা যুদ্ধের প্ল্যান করা হচ্ছে, নাকি আপনার কাছে কি মনে হয়? রফিক ভাই সংক্ষেপে যদি বিষয় একটু আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আসলে দেখেন, এখানে অলরেডি আপনি যে ফরিদ ভাই যে আলোচনা করছে অনেকটাই, এটা অলরেডি একটা ব্যাটেল ফিল্ড না হলেও এটা অলরেডি আমাদের দেশটা এখন আর আমাদের হাতে নাই। এটা আপনি আমাদের নীতি নির্ধারণের যে কাজগুলি সেগুলি এখন আমাদের হাতে নাই। কারণ আপনি জানেন, আপনার যে আসতেছে, সার্জিও গুর আসতেছে, আবার এই যে গোয়েন্দা প্রধান আসতেছে, বা সাবেক ডিরেক্টর উনি ছিলেন, সিআইএর ডিরেক্টর, তারা তো এমনি এমনি এই দেশে আসতেছে না। আমরা কিন্তু অনেকদিন ধরে দেখতেছিলাম যে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি, দেশ যদি অস্থিতিশীল যদি না থাকে, মানে আপনার ঘরে যদি আপনার ভাই ভাই ঝগড়া না করেন, তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে আইসা কোনো মাতবরি করতে পারবো না, তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে কিন্তু সুবিধা নিতে পারবে না। যখনই আপনি দুই ভাইয়ে ঝগড়া করবেন, তখন কিন্তু এই জিনিসটা সহজ হয়। যেমন আমি আজকে একটা উদাহরণ দিই, আপনার সিরিয়ার কথা বলি। সিরিয়ার সাজানো গোছানো সুন্দর দেশটা, ওই যে বর্তমান মোহাম্মদ সারা আল কি জানি নাম, ও কিন্তু বিশাল বড় জুব্বা দাঁড়িয়ে নিয়ে ঘুরে। হয়রা আজকে কিন্তু সে আমি এই যে একটু আগে খবরে পাইলাম যে ইসরায়েলের সাথে তারা চুক্তি করতে যাচ্ছে, বুঝতে পারছেন?
এখন আমরা আমাদের দেশও কিন্তু এই যে গোয়েন্দা সংস্থা আসছে, আমাদের দেশও কিন্তু দেখবেন কয়েকদিন বাদে ইসরায়েলের সাথে চুক্তি হবে। সেটা সমস্যা না, চুক্তি মানে ওই কূটনৈতিক সম্পর্ক যেটা আছে। আমাদের দেশের হুজুররা কেন কূটনৈতিক সম্পর্ক করতে বিরোধিতা করে বা আমাদের সাবেক সরকাররা কেন করলো না, সেটা হলো ভিন্ন একটা ব্যাপার। তবে হুজুরদের ব্যারিকেডের কারণে এটা হয় নাই। হয়রাজ সিরিয়া কিন্তু অলরেডি আমেরিকার সাথে তো মানে ইসরায়েলের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে। আর এখানে আমাদের দেশে যে প্রবলেমটার কথা বলি, এই এলাকাটা নীরব ছিল। পাকিস্তান শুনেন, পাকিস্তান যদি আপনার ওই যে সন্ত্রাস কবলিত না হইতো, তাহলে তো পাকিস্তান এই যে এই আমেরিকার কথা শুনতো না। এটা কিন্তু জানেন, মানে আমেরিকা যা বলে তাই শুনে, সাই তাকে করতে হয়, মানে আমেরিকার পারপাস সবকিছু সার্ভ করে। এক কথা বলতে পারেন আপনার আমেরিকা পিছন থেকে আমেরিকা পাকিস্তানকে চালায়, তাদের আর কোনো অন্য কোনো কাজ নাই, ওদের কোনো কাজ, ওরা হলো কিন্তু আমেরিকা হলো চালাচ্ছে। কারণ আমাদের দেশের পরিস্থিতি স্টাইল এরকম হয়ে গেছে। এখানে দুইটা কারণ এই কাজগুলো হচ্ছে। এই যে আমরা অনেক আগে আলোচনা করে ভাবছিলাম এই পিছনে, ওই যে আপনার সেভেন সিস্টারের এখানে আপনার এই একটা সাইট নিয়ে যে খ্রিস্টান রাষ্ট্রের যে আপনার একটা প্ল্যান, ওই প্ল্যানটা কিন্তু এখানে আছে। এখানে দুইটা দেশ ভুল, মানে একটা দেশই বেশি ভুল কাজ করছে, যেটা হলো চীন। চীন মনে করতেছে যে আমরা বাংলাদেশকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে দিব, কিন্তু আমেরিকা কিন্তু অলরেডি নিয়ন্ত্রণে নিয়ে নিছে। চীন যতই চেষ্টা করুক সেই নিয়ন্ত্রণে সে নিতে পারবে না বাংলাদেশকে। কারণ চীন এখানে, আমেরিকা কিন্তু ওই যে চীন এবং ভারতের একটা দ্বন্দ্ব লাগায় রাখার চেষ্টা করছিল সবসময়, কিন্তু ভারত এই জিনিসটা বুঝে দেখেই ওরা কিন্তু আমেরিকার পুরোপুরি কথা শুনে না। এই কথা শুনে না দেখেই এই বাংলাদেশকে কিন্তু টার্গেট করছে। ওইখান থেকে এখন চেষ্টা করবে যে ভারতকে কন্ট্রোল করার জন্য, ওই ভারতকে এই যে বিভিন্ন ধরনের ইয়ার পেছে ফেলায় কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা হলো এই যে আপনি যে কক্রুজের আন্দোলন, এটার সাথে কিন্তু এটার সম্পর্কযুক্ত থাকতে পারে। কারণ ভারত কিন্তু আমেরিকার কথা শুনতেছে না, চীন তো শুনিই না। চীনকে চেষ্টা করছিল ভারতকে দিয়ে আপনার একটা কন্ট্রোল করার জন্য, কিন্তু সেটাও পারে নাই। পাকিস্তান দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে, এটা মনে করেন যে এখন ওইটা অন্যরকম একটা ব্যাপার। এখানে এই যে আমাদের দেশের এখন এই যে আপনার যেটা গোয়েন্দা সংস্থা যেটা আছে, আপনি আরো কিছুদিন পরে দেখবেন, আমরা তো চোখের সামনে দেখতেছি, অথবা যারা প্রশাসনে আছে, সরকারের ক্ষমতায় আছে, ওনারা বুঝে সবই, কিন্তু ওনারা এটা, ওনাদের কিছু করার নাই, ওনাদের হাত পা ওনার অলরেডি নিজেরাই বেঁধেছে নিজের শরীরে, এটা আর কিছু করার নাই। আর ফরিদ ভাই যেটা বলছে, আমিও কোনো আশাবাদী না, আমার এই দেশকে নিয়ে আমি কোনো আশাবাদী না, ফরিদ ভাইয়ের সাথে একমত, এবং অনেক আগেই বলছি আমাদের দেশের পরিস্থিতি আর ভালো হওয়ার সুযোগ নাই। কারণ দেখেন, আজকে একটা রিপোর্ট আসছে যে আমাদের দেশ তৈরি পোশাক রপ্তানিতে ৩য় স্থানে চলে গেছে। দেখেন আপনি, আমি একটা ভিডিও করছি ৫ মিনিট আগে করে আসছি, এখানে আসে একজন মানে কথার পরিপ্রেক্ষিতে এসে আমার কমেন্ট করছে যে মোদি হাসিনার বিচার করব। দেখেন, মোদি হাসিনার বিচার করবো বাংলাদেশ আইনে, মানে ওই রাজনীতির আলোচনা আসলে। কিন্তু তারাই বোঝানোর চেষ্টা করলাম যে ভাই রিপোর্টটা দেখুন। ও আমাকে আবার বলছে যে আপনি না জানলে কথা বলে বুকাচুদ আমার বলে এক কমেন্ট করছে যে বাংলাদেশের ২ নম্বর আছে, আপনি রিপোর্টটা দেখে আসেন। এবং আপনি যে আমাদের অর্থনৈতিক অবস্থা যতক্ষণ শুনেন, একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে তখন কিন্তু অনেক দেশের কথাই শুনে না। আর আপনি যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, যে ফরিদ ভাইয়ের কথা শোনা লাগবো, আপনার কথা শুনতে হবো, আর একজনের কথা শুনতে হইব, শুনতে আপনি বাধ্য। যেহেতু শুনেন, আমি এটা বিশ্বাস করি, আমি দেখছি নিজে, আমাদের এই দেশে অর্থনীতির উন্নয়নের পিছনে ভারতের একটা বিশাল অবদান। আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, এই জন্য আমাকে অনেক গালাগালি করে, করো, এটা আমার কোনো আসে যায় না। কারণ আমার দৃষ্টি, আমার চোখে দেখলাম এই ১৬ বছরে দেশের যে উন্নয়নটা হয়েছে, এটা ভারতের একটা যথেষ্ট একটা সাপোর্ট ছিল। কিন্তু এই সাপোর্টটার কারণেই আমেরিকা বহুত দিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে তারা ওই খবরদারি করতে পারতেছিল না। কারণ ভারতের সাথে যেহেতু কূটনৈতিকভাবে এতভাবে এঙ্গেজ হয়েছিল, এটা ভারতে একটা নিশ্চিন্ত ছিল, আর বাংলাদেশের উন্নয়ন হয়েছিল, এটা কিন্তু হয়েছিল। এটা দেশ, আমাদের দেশের মানুষ বুঝতেছে না, এখন বুঝবে সামনে। ওই যে আর চীন, চীনও বুঝবে কিছুদিন পরে। চীন কিন্তু এখানে গা পা ছায়া চলতেছে। এইখানে চীনও কিন্তু একটা মানে মানে কি ভূমিকা, মানে দুতালি বিভাগ পালন করতেছে, দুতালি বিভাগ পালন করতেছে। এটার জন্য কিন্তু একটা সমস্যা সামনে পড়তে হবে, এটা এটা ধরে রাখেন আপনি। বুঝতে পারছেন জিনিসটা? এখন মূলত আসলে ভারত চীনকে ঠেকানোর জন্যই কিন্তু ভারতকে চেষ্টা করছেন। ভারত যেহেতু তার আমেরিকার সাথে সায় দেয় না, এই জন্যই বাংলাদেশকে তারা করছে।
ক্যাপচারে নিছে। কারণ বাংলাদেশে ক্যাপচার নিলে পাকিস্তান বাংলাদেশ পন্থী হয়ে গেছে গা, পাকিস্তান পন্থী হয়ে গেছে, তারপরে ভারতকে একটা কোণঠাসা করার চেষ্টা করবে। এটা ভারতের যারা রাজনীতিবিদ আছে যারা, যেমন আপনার কোণঠাসা করতে চাইছিল, আমি আজকে একটা ভিডিও করছি যে মোদি, যে প্রধানমন্ত্রী মোদি, যে আপনার ক্যারিজমেটিক যে আপনার ব্রেন আছে, উপস্থিত ব্রেন, সে তাকে সেই তার দেশকে কিন্তু রক্ষা করছে, নাহলে তার দেশও একটা বিপদে ফেলাই দিত। আপনি হয়তোবা সরকার পতন হইল না, দেখলো আপনার এমন একটা বিশৃঙ্খলা তৈরি করলে তার বিভিন্ন জি, বিশেষ করে সেভেন সিস্টার অনেক রফিক সময় ভাই, এই ঘটনা প্রসঙ্গ ঘটে। আমরা আলোচনা করব। এই প্রসঙ্গ তো আমাদের অলরেডি আছে, আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমি মূলত যেটা জানতে চাচ্ছি যে এই যে আমাদের এই যে শান্তিতে আমরা ছিলাম, স্থিতিশীল ছিলাম, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা মোটামুটি ভালোই ছিলাম। যদিও শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে, নেপালে হয়েছে, কিন্তু গৃহযুদ্ধ হয়নি, ওই ধরনের সিচুয়েশন হয়নি। এখন আবার ওই দেশগুলো স্টেবল হয়েছে, আবার নেপালে ইদানিং আবার সমস্যা দানা বাঁধছে। ভারতে তো এক ভয়াবহ কাণ্ড ঘটে গেল, খুবই রিস্কের পর্যায়ে চলে গেছিল। আমরা দেখলাম যে এই যে গোয়েন্দা তৎপরতাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রই কি এসব করাচ্ছে, আপনার কি মনে হয়? এবং তাদের তৎপরতাটাই তো আমি খুব অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনি সারা বিশ্বে যেখানেই আপনার এই ধরনের দেখবেন, সেখানে কিন্তু ডিপ স্টেটের আপনার হাত, এটা ওপেন হয়ে গেছে, কারণ এটার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি সিরিয়াতে বলেন, প্রকাশ হয়ে গেল গা, এটা সিরিয়ার দেখেন, সিরিয়ার যে সরকারটা পতন ঘটাইলো, যে জি সুন্দর রফিক ভাই, আমি আসবো আবার আপনার কাছে, সিরিয়া নিয়ে আলোচনা করব, অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দেখি, আপনার দেখেন, আমি উদাহরণ দিয়ে দিলাম। জি, আমাদের এটা মনে থাকবে আপনাকে, আপনার। জি, আবার আসবো আমি ফরিদ ভাইয়ের কাছে। ফরিদ ভাই একটু অসুস্থ আছে, তো আজকে আমরা খুব বেশি লম্বা করতে চাইবো না, যেহেতু উনি একটু অসুস্থ আছে। ফরিদ ভাই, আমরা আসলে ওই যে দিল্লি নিয়ে চলে যায়, আবারও বিষয়টা নিয়ে আমরা টানা 4-5 দিন আলোচনা করে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। এক মিনিট পরে আসতেছি, হ্যাঁ, 1 মিনিট পরে বেরিয়ে আসতেছি। জি, ফরিদ ভাই, যেটা দিল্লিতে ছাত্রদের যখন নিট থেকে সরকার পতনের দিকে আন্দোলনটা যাচ্ছিল, তখন মাত্র 24 ঘন্টার তৎপরতায় মোদী সরকার সেটি নিয়ন্ত্রণ করে ফেলেন। জাস্ট 24 আওয়ার্স, বেশি সময় নেই। এর আগে কিন্তু একরকম পুলিশ দিয়ে কোনোভাবে ঠেকানো একটা পরিস্থিতি ছিল, যেটা সামান্য, সেটাকে কিন্তু বিরোধী পক্ষরা চেয়েছিল, যেটা ইন্ডিয়ান অনেক মিডিয়ার কথা, এটা আমার কথা না, যে লাশ পড়ুক, পুলিশ গুলি চালাক, কিংবা কোথাও থেকে গায়েবী ভাবে হলেও পড়ুক, তাহলে এটাকে আরো অনেক দূর নিয়ে যাওয়া যায়। ঠিক 11th আওয়ারে এসে মোদী সরকার বিষয়টাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা আবার একটু অন্যটা, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আপনি কিভাবে দেখছেন? এখানে কি এই সমাধানটা কি শুধুই কি এটাই ছিল, নাকি আরো কিছু করণীয় ছিল ফরিদ ভাই? মানে ভারত সরকারের? জি, ভারত সরকারের আরো কিছু করার ছিল, কিন্তু তারা আসলে কোনো ঝুঁকি নেয়নি। তারা সরাসরি, আমার যা মনে হয়েছে, ওই যে আপনি যেটা বললেন, বিরোধী পক্ষ চাচ্ছিল কিছু লাশ, বাংলাদেশের মতো কিছু কয়েকটা লাশ হলেই সারা ভারতে আন্দোলন ছড়িয়ে দিত। প্রথমে আমার মনে হয়েছে যে বিজেপি সরকার বা তাদের জোট সরকার পদত্যাগের ইচ্ছা তাদের খুব একটা ছিল না। তারা তো দেখলো যে পুলিশ দিয়েও পেটানো যাচ্ছে না, তখন একটা ঝুঁকি তো নিতে হবেই। তখন তারা পাশার দানটা ভিন্নভাবে দিল, তারা তাদের মন্ত্রীকে পদত্যাগ করালো। এটা পরিকল্পিত। তারা আরো কিছু করতে পারতো, তারা আরো স্ট্রং, তারা আরো শক্ত অবস্থানে যেতে পারতো, অথবা তারা তাদের নিজের দলের লোকদের করিয়েছে, পারলে আরো কিছু করতে পারতো, অ্যাকশনও যেতে পারতো, পদত্যাগ না করিয়ে তাদের দলের লোক নামাতে পারতো, ভিন্ন প্রকারে তারা আরো বহুবিধ পদ্ধতি নিতে পারতো, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা সেই ঝুঁকি নেয় নাই। তারা আপাতত, তারা কিন্তু জানে এখানে কিন্তু শেষ হবে না। এই যে আপনি যেটা বললেন যে নরেন্দ্র মোদীজির ক্যারিশমাটিক যে নেতৃত্ব, এবং দেখেন আপনি এই যে সোশ্যাল মিডিয়া যে কত শক্তিশালী, সেটাও কিন্তু আমরা দেখলাম। মাত্র 3 মিনিটের একটা ভিডিও প্রথমে, তারপরে 1 থেকে 1.5 মিনিটের ভিডিও, পুরো আন্দোলন প্রায় নিস্তেজ হয়ে গেছে। সব ককরোচ মোটামুটি এতই দুর্বল হয়েছে যে ককরোচ আর চলতে পারতেছে না। মানে পেস্টিং, মানে তার 2 ভিডিওতেই পেস্টিং, মনে হয় যে একটা ঘরে ককরোচ ছিল, সেখানে কেউ
পেস্টিং করে খালাস করে দিয়েছে, বিষয়টা এরকম। আর একটা জিনিস আপনি খেয়াল করেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং নরেন্দ্র মোদীর যে কনফিডেন্ট এবং তার যে কৌশল দেখেন, সবসময় কিন্তু তিনি বলতেন ভাই বলে সম্বোধন করতেন বা জনতা বলে সম্বোধন করতেন। এই প্রথম কিন্তু তিনি বলেছেন ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বলে তিনি শুরু করেছেন, মানে সেখানে কিন্তু নতুনত্ব নিয়ে এসেছেন। আর বেশি লম্বা বক্তব্য দেয় নাই কিন্তু, আমাদের মতো ঘন্টার পর ঘন্টা মানুষকে বুঝাইতে জানি, 3.5 থেকে 4 মিনিট। এবং এগুলো সব পৃথিবীর সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর সকল রেকর্ড তিনি ব্রেক করেছেন, ভেঙে ফেলেছেন। যে এত ভিউজ, মানে এটা যদি ধরেন ওইখানে যদি প্রফেশনাল মুড থাকতো, মানে রেমিটেন্স আনার মুড থাকতো, তাহলে কত ডলার আসতো। এটা একটা অনেকে মজা করেছে আর কি, যদি একটা প্রধানমন্ত্রী তো এটা করতে পারেন না, তাই না? তো আপনি যেটা বলেন করার আমিও ওই 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 রাতের মধ্যরাতের বক্তব্যটা আমিও বেশ কয়েকবার আমি দেখেছি, বুঝার চেষ্টা করেছি, কারণ আমি হিন্দি খুব কম বুঝি, তো কম বুঝলেও একেবারে যে বুঝি না তা না, বারবার চেষ্টা করেছি যে পুরোটা আয়ত্ত করতে, যে আসলে তিনি কি বোঝাতে যাচ্ছেন। জি, ফরিদ। ওইখানে তিনি দেখেন আপনি যে আহ্বান জানিয়েছে, তিনি চেক অ্যান্ড ব্যালেন্স ওইখানেও করেছেন, কিন্তু একই সাথে ছাত্রদের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের আন্দোলনকেও সমর্থন করেছেন, তাদের দাবি মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু হুমকিও দিয়েছেন, ঠিক যেমন যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের শাস্তি দেবেন, এবং একটু কিন্তু ইশারাতে বলেও দিয়েছেন যারা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরও ছাড় দেওয়া হবে না, এটাও কিন্তু তিনি ইশারাতে বলেছেন। কিন্তু এই ককরোচদের আন্দোলনের একটা অদ্ভুত জিনিস দেখেন, এরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইল এবং করার। ফরিদ ভাই আপনাকে একটু স্মরণ করায়, বা আমিও ভুলে যাব, নরেন্দ্র মোদীর প্রথম বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ঠিক ওই রাতেই সোনম ওয়াংচুক তিনি অনশন ভঙ্গ করেছেন, যিনি এই আন্দোলনের প্রাণ ভ্রমরা, কিন্তু এই আন্দোলনের প্রাণ ভ্রমরা ছিলেন তিনি, মানে বড় মাছটাই কিন্তু ওই রাতেই শিকার হয়ে গেছে, প্রেশারও করতে হয়নি, এমনিতেই তিনি হয়ে গেছেন, সরে গেছেন, যে সেখানে সহিংসতা হচ্ছে, সেখানে প্রাণহানির সম্ভাবনা আছে, আন্দোলনটা আসলে এখন আর সুস্থ নেই, এটা 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 তিনি অনুধাবন করতে পেরেছিলেন, কিংবা তাকে বুঝাতে পেরেছিলেন। এটা কিন্তু ভারতের গণতন্ত্রের সৌন্দর্য। আপনি যেমন এখানে এটা যেমন ওদের বিজয়, তারা বলতেছে এটা তাদের বিজয়, কোনো সন্দেহ নাই, যারা আন্দোলন করেছে তাদের বিজয়, কোনো সন্দেহ নেই, তেমনি এটা কিন্তু ভারত সরকারেরও বিজয়। এমনকি সবচেয়ে বড় কথা, এটা ভারতের বিজয়, অর্থাৎ নরেন্দ্র মোদীও যদি জয়ী হয়ে থাকেন আন্দোলন নিস্তেজ করে দিয়ে, আর আন্দোলনকারীরা যদি আন্দোলন করে সফল হয়ে থাকেন, দুটোই ভারতেরই বিজয়, এটাই তাদের। ফরিদ ভাই আমি বলি, যদি এইভাবে বলি বিষয়টা, যে জনগণের বিজয়, তো ওই জনগণের সরকার, সেই সরকারের বিজয় অলরেডি পুরো জাতিরই বিজয়, একটা বিশাল মানে কি বলে জটিল মুহূর্ত, জটিল সমস্যা সমাধান করতে পেরেছেন তারা দক্ষতার সাথে। এই ক্রাইসিসটা আরো ভয়ঙ্কর হতে পারতো ইন্টারন্যাশনালি, এটা এটা ধীরে ধীরে আরো এর ব্যাপ্তি আরো বাড়াতে পারতো, এবং অলরেডি হয়েছিল। আপনাকে একটা তথ্য দেই, ওই মুহূর্তে 250 মোস্ট ওয়ান্টেড ছিল ওইখানে উপস্থিত, এবং এগুলো গোপন ক্যামেরায় সব ধারণ করা হয়েছে। এগুলো সোনাম ওয়াংচুককে দেখানো হয়েছে যে এরা তো ছাত্র নয়, মানে দিল্লির পুলিশের, মানে ভারতীয় পুলিশের খাতায় যারা মোস্ট ওয়ান্টেড তারা ছিল 250, তাদের কাছকে ওইখানে যত সিসি ক্যামেরা তো ছিলই। ভারত ওই দিন, এরা তো জান আন্দোলন হবে, এরা কিন্তু বিশেষ ক্যামেরা বসিয়ে রেখেছিল, বিশেষ ক্যামেরা, যেটা কেউ জানে না, সেখানে এসেছে, সেটা তারা পর্যালোচনা করেছে, এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চলে গেছে, ভারতের প্রশাসনের কাছে, সবার কাছে এটা রয়েছে। সে 250 ওই দিনই, যেদিন অনশনটা ভঙ্গ করালো, সেই দিনের ঘটনা এটা। তো এটা ভারতের অনেকেই চেষ্টা করেছে এটাকে, কেউ কেউ মনে করেছে বাংলাদেশের মতো ঘটনা ঘটবে, কিন্তু ওটা তো ভারত। যদি কোনো কারণে এরকম কিছু ঘটতো, যেমন তারা সংসদ ভবন দখল করতে চেয়েছিল, যদি আন্দোলনে তারা 10 লাখ 20 লাখ লোক আনতে পারতো, তাহলে অবশ্যই সংসদ ভবন ঘেরাও করতো এবং মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করতো। তবে আমি নিশ্চিত আবারও নির্বাচন হলে এরা হারবে। এই যে আন্দোলন দেখতেছেন না, আন্দোলন কিন্তু এক জিনিস, আর ভোট কিন্তু আরেক জিনিস। এই সোনম ওয়াংচুক কিন্তু ফেল করবে, আর এই যে ককরোচ পার্টির নেতা কিন্তু জামানত হারাবে ইলেকশন যদি করে। আর জামানত হারে, একটাও কিন্তু নির্বাচনে হালে পানি পাবে না, ফেল করবে। যদি বেশি চাপ থাকতো তাহলে কি করতে জানেন? আমি নিশ্চিত নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী সেই 71-এর মতো নাকি 69-এ
একটা নির্বাচন দিয়েছিল অ্যাডভান্স, মানে অগ্রিম নির্বাচন দিয়েছিল। প্রধানমন্ত্রী চাইলে অগ্রিম নির্বাচন ঘোষণা করতে পারে যে আমি 5 বছর পর হবে না, ওইটা এখনই চাই, উনি এটা ঘোষণা দিয়ে। আর এটা যদি করতো তাহলেও কিন্তু বিজেপি জিতবে। কারণ আমি আপনাকে বলি, ভারতের মিছিল এক জিনিস, আন্দোলন এক জিনিস, আর বাস্তবতার এক জিনিস। যেমন মনে করেন বাংলাদেশ, সারা পৃথিবীতে জানে এখন বিএনপি ক্ষমতায়, তাই না? কিন্তু কোনো কারণে যদি এখানে ইলেকশন হয়, আওয়ামী লীগকে ঠেকাইতে পারবেন, এটা বাংলাদেশ সবাই জানে। এই আর্মি চলে গেলে নির্বাচন দিতে হবে না, শুধু আর্মি ওয়াকার সাহেব, এই যে আমার ভাবির পোলাদের মামা, শুধু বেড়াকে ফিরে গেলে আওয়ামী লীগের আন্দোলন আপনি ঠেকাইতে পারবেন। এটা তো রিয়েলিটি, এটা আমরা জানি। তো ভারতের ব্যাপারটা ওই রকম। আমি সবচেয়ে বেশি জানি আমার দেশ আর ভারত সম্পর্কে, আমি সবচেয়ে বেশি গবেষণা করি। অন্য দেশের আমি এত জানি না, অন্য দেশ সম্পর্কে কম বেশি জানি, কম বা একটু জানি বা পড়ি, কিন্তু এই দুইটা দেশ সম্পর্কে একেবারে কম জানি। নিজের দেশ সম্পর্কে তো জানি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমার দেশের চাইতে আমি ভারত সম্পর্কে বেশি জানি। যেমন আমি বাংলাদেশের আপনার আমি সব, মানে ওখানে আছে 29টি রাজ্য, তাদের আরো প্রেসিডেন্ট শাসিত অঞ্চল আছে। 29টি রাজ্য সম্পর্কে বলতে বললে আমি কম বেশি খোঁজ খবর রাখি, কিন্তু আমার বাংলাদেশে কিন্তু 29টা জেলা খবর আপনার বলতে পারবো না। সেই হিসাবে আমি বলতে চাই যে আমি বাংলাদেশের চাইতে ভারতের খবরটা বেশি জানি। যদি এখানে আপনার নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার বা তার সরকার, তার জোট সরকার যদি মনে করতো যে আমরা অ্যাডভান্স নির্বাচন চাই, আমরা অগ্রিম নির্বাচন চাই, আগাম নির্বাচন চাই, তাহলে দেখতেন এদের এদের হলকম শুকে যাবে। আপনি নিশ্চিত থাকেন, এই এই যে ককরোচ পার্টি যে আন্দোলন করলো, এরা কিন্তু আবার ঘোষণা দিয়েছে যে এরা নাকি কখনো নির্বাচনে যাবে না। মানে আপাতত তারা ঘোষণা দিয়েছে তারা কোনো আন্দোলন, মানে তারা সব সময় যে কোনো সরকারের বিরোধিতা করবে। অলরেডি কেরালা সরকারের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেস পার্টি মিছিল করতেছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেমন হয়েছে না এই মুহূর্তে, মানে আজকে এই মুহূর্তে কেরালা সরকারের বিরুদ্ধে ওইখানেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু পাঞ্জাবে হচ্ছে না, পাঞ্জাবেও কিন্তু এই মাসের সম্ভবত 10-12 দিন আগে, এই 10-12 দিন আগে এই পাঞ্জাবেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেটা নিয়ে কিন্তু আন্দোলন করতেছে। বিহারে আন্দোলন হয়েছে। জি, তাহলে এটা কিন্তু ফরিদ ভাই আরেকটা বিষয় একটু বলে রাখি, যেহেতু আজকে লাইভটা দীর্ঘ করবো না, আগেই বলে দিয়েছি আপনি অসুস্থ আছেন। ওই ভারতের এই আন্দোলনটার প্রসঙ্গে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, যেটা আমি লক্ষ্য করেছি, আমি শুরু থেকে ভাবছিলাম যে ওই একজন মানুষ এখনো কিছু বলেনি, কোনো মন্তব্য করেনি। বলছি তার কথা, তিনি শেষ 24 ঘন্টায় আন্দোলনের সাথে আরো একজন যুক্ত হয়েছিলেন, হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবী সংগঠন যাদেরকে আরএসএস বলা হয়, সে আরএসএস এর প্রধান মোহন ভগবত, তিনি শেষ 24 ঘন্টায় সক্রিয় হয়েছিলেন। তিনি বলেছেন চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। তার এ বক্তব্যের পরই কি বেরিয়ে এলো সমাধান? আপনার কি মনে হয় ফরিদ? কোনো সন্দেহ নাই আরএসএস বিজেপির উপরে যথেষ্ট প্রভাব রাখে, এবং মূলত এই যারা নেতা সৃষ্টি হয়ে এসেছে, এমনকি এখন যে শিক্ষামন্ত্রী হলো তিনিও আরএসএস এর পয়দা মানে আরএসএস থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আরএসএস এর মতবাদের। নরেন্দ্র মোদী কই থেকে আসছে? উনিও আরএসএস এর। তো আরএসএস নিজে রাজনীতি করে না, কিন্তু তারা তো কিং মেকার, তাদের যথেষ্ট প্রভাব রয়েছে সরকারের উপর। মানে বিজেপি নেতৃত্বের ফ্যাক্টরি বলা যায়, আমরা এইভাবে বলি নাকি? বিজেপির নেতৃত্ব পয়দা হয় আরএসএস থেকে, এটা সত্য। অধিকাংশই নেতা সেখান থেকে এসেছেন, তাদের মন মানসিকতার, তাদের ফিলোসফিকে ফলো করে। সুতরাং তাদের তো একটা প্রভাব থাকবে। মনে করেন একটা স্কুল, তা আপনি সেই যে স্কুল থেকে পড়ে আসলেন, আমরা তিনজন যদি একটা স্কুল থেকে পড়ে আসি, সেই স্কুলের প্রিন্সিপালের কথা তো কম বেশি শুনতেই হবে। আর সেটা হলো রাজনৈতিক স্কুল, মানে আরো, মানে যদি সেটা হয় রাজনৈতিক স্কুল, আপনি শুনতে বাধ্য। তারপরেও তাদের সাথে ভাই ওনার বক্তব্যটা একটু খেয়াল করেন, চাপিয়ে দেওয়া নয়, আলোচনায় যান, নির্দেশ নয়, কাছে ডেকে জেনজিকে বোঝাতে হবে। কি সুন্দর, মানে হ্যাঁ, মানে ওনার যে বক্তব্যটা কোন উগ্র, কোন হিংসাত্মক, প্রতিশোধমূলক নয়। রাইট, আমি শুনেছি বক্তব্যটা, এমনকি সেটা, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি ভগৎ সিং এর, আরএসএস এর প্রধানের, তিনি স্বাভাবিকভাবে কথাটা বলেছেন, এবং খুবই খুবই স্বাভাবিক, অ্যাগ্রেসিভ না। অ্যাগ্রেসিভ হলে তো তারা মাঠে নেমে যেত। তবে এটা ঠিক, বিজেপি সরকার যদি সংকটে পড়ে, আরএসএসই কিন্তু মাঠে নামবে এবং তাদের রক্ষা করবে, কোনো সন্দেহ নেই। ভারত এই মুহূর্তে
সবচেয়ে জাতীয়তাবাদ ছড়াচ্ছে হচ্ছে মানে ভারতীয় জাতীয়তাবাদের যে স্ট্রং শক্তিশালী পজিশন, এটা কিন্তু গড়ে তুলতেছে আরএসএস। আরএসএস কে আমাদের বাংলাদেশে যে যাই বলুক, তারা কিন্তু ভারত রাষ্ট্রের প্রতি তারা নিবেদিত, তারা ভারতের জাতীয়তাবাদকে তারা ধরে রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু সত্য। এবং তাদের সদস্য সংখ্যাও বাড়তেছে, এমন না যে তারা ক্ষমতায় যাওয়ার কারণে, আদর্শিক কারণে তাদের সংখ্যা হু হু করে বাড়তেছে। আরএসএস এর সদস্য সংখ্যা হু হু করে বাড়তেছে, কল্পনারও বাইরে, কল্পনারও বাইরে যাদের সংখ্যা কিভাবে বাড়তেছে। এবং তারা আদর্শিকভাবে, এমন না যে তারা দল করার জন্য, আদর্শিকভাবে তাদের যে তারা মূল্যায়ন ওইভাবে করে তাদের কর্মীদের। আর ওই তার ভাষণটা তো দেখলেন, কারণ দিন শেষে তো তারা ভারতে, আর ভারতের একটা সুবিধা হলো যে তারা যে যাই বলুক দিন শেষে তারা ভারতীয়ই, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বাম হোক, ডান হোক, তারা দেশের স্বার্থে কিন্তু ঐক্যবদ্ধ হয় খুব দ্রুত, তারা দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত ঐক্যবদ্ধ হয়। তার সর্বশেষ দৃষ্টান্ত আমরা আমরা রাশিয়াকে নিয়ে দেখলাম। রাশিয়া কিন্তু ঘাঁটি যখন করলো, মানে রাশিয়ার সৈন্য কিন্তু এখন ভারতে আছে প্রায় 4 থেকে 5,000, সর্বদলীয় সিদ্ধান্ত কিন্তু এটা সবাই স্বাক্ষর করেছে, এই ব্যাপারে কেউ সমালোচনা করেন। সরকারের টু শব্দটি করতে দেখেন, এটা আমার মনে হয় কি মানুষ জানেই না। 5,000 সৈন্য একটা, কারণ বহির্বিশ্বের সৈন্য আপনার দেশে আনলে অবশ্যই আপনি সকল রাজনৈতিক দলের মত ছাড়া তো এটা আপনি পারবেন না, আপনি তো সংসদে একক সংখ্যাগরিষ্ঠ হইলেও পারবেন না। সর্বসম্মতিক্রমে সেই রাশিয়ার সাথে তার যে সামরিক চুক্তি, তারা এখানে সৈন্য এসেছে। পাশাপাশি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি, তারা ভারত সরকার যে অতিথি হিসেবে রেখেছেন, এখানেও কিন্তু সর্বদলীয় সম্মতি রয়েছে। যারা যে যাই বলুক, ভারতের সর্বদলীয় সম্মতি, আবারও বলতেছি সর্বদলীয় সম্মতি, অর্থাৎ যারা মনে করতেছে বিজেপি সরকার চলে গেলেই শেখ হাসিনাকে ধরে আনবে আর ফাঁসিতে ঝোলাবে, অতনালি আদেশের না, ওইখানে সর্বদলীয় সম্মতি। বরং বরং কংগ্রেস সরকার যদি আসে, আওয়ামী লীগের সাথে সম্পর্ক আরো ভালো হবে। এই দেশের মানুষ এটা জানেই না, এই দেশের যারা এই যে সিংকুবাম এবং যারা আন্দোলন করে এটা জানেই না, যে ধরে নেন যে বিজেপি সরকার 29 সালে থাকলো না, বা বা এই কালকের ওই পরশুর আন্দোলনে পতন হয়ে গেল, কিছুই হইতো না, বরং আওয়ামী লীগের ওই সরকারের সাথে ইন্দিরা গান্ধীর যে নাতি আছে রাহুল গান্ধী, তার সাথে সম্পর্ক তারা ভালো, আরো মজবুত হইতো। এটা আরো ধারণাই করতে পারে নাই, একটুও বুঝতে পারে নাই যে কি করতে পারে। তবে ভারত পৃথিবীতে 2টা দেশ গণতন্ত্রের উদাহরণ দেয়, একটা আমেরিকা, সারা পৃথিবীতে গণতন্ত্রের উদাহরণ 2টা দেশ, একটা হলো আমেরিকা, একটা হলো ভারত। তো আমাদের সৌভাগ্য যে ভারতের মতো একটি প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পেয়েছি। যদি এই ভারতটা কোনো না কোনো ভাবে যদি পাকিস্তানের মতো হইতো অগণতান্ত্রিক রাষ্ট্র, এটা যদি আফগানিস্তানের মতো অগণতান্ত্রিক রাষ্ট্র হইতো, বা বার্মার মতো সামরিকতন্ত্র হইতো, তাহলে আমাদের দেশটা এতক্ষণ কয়েক টুকরা হয়ে যেত, আমাদের দেশ থাকতো না। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটু এইটা তাহলে পাকিস্তানের কথা যখন নিয়ে আসলেন, পাকিস্তান তার দেশের মানুষের উপরে কি পরিমাণ হামলা করছে এবং কি পরিমাণ মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, সামরিক কর্মকর্তারা নিহত হচ্ছে, সৈনিকরা নিহত হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, মসজিদে বোমা হচ্ছে, কি এক ভয়াবহ অবস্থা, এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মানুষকে মেরে ফেলছে। আবার দিল্লিতে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, সেখানে পুলিশ কাউকে ওই ধরনের আক্রমণ করেনি, আর্মি করেনি, আধা সামরিক বাহিনী করেনি, হ্যাঁ ওই ধরনের কিছুই ঘটেনি, কোনো ধরনের রক্তপাত ছাড়াই সাকসেসফুলি এত বড় একটা আন্দোলনকে মিনিমাইজ করে ফেলেছে আলোচনার মাধ্যমে। পাকিস্তানে এই কাজটা তারা করতে পারে না। আচ্ছা, এইবার আপনাকে বলছি আমি, ঠিক দিল্লির আন্দোলনকে আপনারা বারবার বলছিলেন সবাই যে ঢাকার 24-এর আন্দোলন প্রায় সেম, উৎখানটা ঠিক একই ধাঁচে একই ছাঁচে ওইভাবেই উঠে আসছে। এখন এই যে তখনকার আওয়ামী লীগের যে সরকার ছিল বাংলাদেশে, তারা কেন ব্যর্থ হলো? তারা কেন এই যে আজকে বিজেপির সরকার এই সময় এসে যে সিদ্ধান্ত নিয়েছে, যে পলিসি নিয়েছে, আওয়ামী লীগ সরকার নিতে পারলো না কেন? ওদের তো প্রথম দাবিটা ছিল কোটা, তারপরে সেটা বেড়ে যখন 6 জন মারা গেল, তখন তারা দাবি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এরপরে গেল তারা এক দফায়, যখন আরো লাশ পড়লো, যেভাবেই পড়ুক, লাশ কিভাবে পড়ছে এটা তো এখনো আপেক্ষিক, অনেক আলোচনা, অনেক তদন্তের ব্যাপার আছে। তো এরা কেন ব্যর্থ হয়ে গেল? তারা কেন এই মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারলো? এটা
আমার সাথে আপনি সংক্ষেপে এইটা আমি বাংলাদেশটি আলোচনা করতে চাই না, তবুও এসে গেল। জি, এজন্য এটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। সরকার, আওয়ামী লীগ সরকার, আমার কাছে এখন পর্যন্ত যত তথ্য আছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটতই তাদের এরপরে প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল, প্ল্যান ডি ছিল। অর্থাৎ আওয়ামী লীগের সরকার পতন আপোষ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা বাংলাদেশ না, বাংলাদেশে যেমন ওইখানে কিন্তু ওয়াকার নেই, ওইখানে কোনো ইউনুস নাই। যদি ভারতে একজন ওয়াকার থাকতো তাহলে কিন্তু ওই সরকার ওই দিনই পড়ে যেত। প্ল্যান কম করা হয় নাই, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা এত সতর্ক, তারা তো দেশপ্রেমিক, তারা তো কোনো সরকারকে রক্ষা করে না, তারা দেশকে রক্ষা করে। তো তারা কারো কাছে বিক্রি হয় নাই। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এরা তো বিক্রি হয়ে গেছে, হয় ভয়ে, নাহলে টাকার লোভে বা ক্ষমতার লোভে বা সুযোগের লোভে ভয় পেয়ে গেছে। আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে কালকে যদি পৃথিবীর কোনো দেশ নির্দেশ দেয়, হুকুম মানতে বাধ্য। আপনি জানেন যে পাকিস্তান যখন আফগানিস্তানে আক্রমণ করতে আপত্তি করছিল যে তারা আক্রমণ করবে না, তাদের সরাসরি বলা হয়েছিল যে হয় ডলারের বস্তা নাও, যুদ্ধে যাও, আর তা না হয় তোমরা পাথর যুগে চলে যাবে। সুর করে গিয়ে এই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তারা যেতে বাধ্য হয়েছে। তো তারপর আপনার 1980-র দশকে জিয়াউল হকের সময় তখন বলা হয়েছিল, তোমরা ডলারের বস্তা খুলে দিয়েছিল, তোমরা আমেরিকার হয়ে কাজ করো, তোমরা রুশ বাহিনীকে হটাও, সোভিয়েত ইউনিয়নের বাহিনীর আফগানিস্তান থেকে হটাও। তারা টাকার বিনিময়ে কাজ করেছে। কিন্তু ভারতের সেনাবাহিনীকে তো আপনি কিনতে পারবেন না। ভারতের একজন সেনাবাহিনীর কথা বলেন তো, কর্মকর্তা যার বাড়ি কানাডা আছে। ভারতের একজন সেনা কর্মকর্তার নাম বলেন যার বাড়ি অস্ট্রেলিয়ায়। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি আমেরিকায়। একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু পাকিস্তানের সব সেনা কর্মকর্তার বাড়ি অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনি তো ভারতের সেনাবাহিনীকে তো কেনা যায় না। যদি কেনা যায় তো ওইখানে ওইটা ঘটাই ফেলতো, এই জন্য পারে নাই। আর শেখ হাসিনা যদি, জননেত্রী শেখ হাসিনা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাইতেন, কাজ হইতো না। কারণ তাদের পরিকল্পনাটা একেবারে 11th আওয়ার, তারা গুছিয়ে ফেলেছিল, ওটা পারা যাইতো না। অনেকে আমাকে বলেছে যে এই যে ভারতের উদাহরণ দেয় বা আপনিও দিলেন, আমি এটার সাথে একমত না। পতন ঘটতোই, তখন তারা প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি প্রয়োজনে তখন শেখ হাসিনাকে হত্যা করতো, ঘটাইতো। আমি তাহলে আপনাকে বলি, সেদিন প্ল্যান ছিল বহুবিধ। যদি তারা আন্দোলনে সফল না হইতো, শুনেন, কোথাকার কোন ভিপি নুরা, কোথাকার কোন গালফোলাম তারেক, কই রাশেদ, এরা কারা? এরা আন্দোলন করতেছে, এদের পিছনে খুঁটির জোর ছাড়া কার পক্ষে সম্ভব ছিল? যেখানে বিএনপির লোক মাঠে নামতে পারে না, যেখানে জামাত মাঠে নামতে পারে। আপনি বলেন তো, যে জুন মাসের আগে জামাত মাঠে নামে মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, কেসি গেটের মধ্যে পয়সা থাকতো, রিজভি নামই হয়ে গেছিল কেসি গেট। বিএনপির নেতারা অফিস থেকে বেরোতে সাহস পায় নাই। তো সেইখানে কই থেকে কোন সলিমুদ্দি কলিমুদ্দি কেসকি বান্দির পোলার আইসা একটা সরকার পতন ঘটাইলো। আপনি কি এটা কি মনে করেছেন এমনি হয়েছে? এটা ঘটতোই, তারপরেও ঘটতো। কারণ এটা শুরু হয়েছে সেই শাপলা চত্বর থেকে না, শুধু যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009, ওই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা দিয়ে শুরু হয়েছিল। আওয়ামী লীগ সরকারকে শুরুর দিন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক যেমন নরেন্দ্র মোদী সরকারকে যেদিন সে ক্ষমতায় আসে 2014 সালে, এ পর্যন্ত 25টা বড় ষড়যন্ত্র করা হয়েছে, বড় বড় ষড়যন্ত্র, সব মিলে বোধহয় 40টা হবে। বড় বড় ষড়যন্ত্র করেছিল, 25টা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগেরও শুরু থেকে বিডিআর হত্যাকাণ্ড কি আপনি মনে করেছেন এমনি করা হয়েছিল? শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চেয়েছিল। তারপরে যে রোহিঙ্গা 12 লাখ ঢুকাইলো, শেখ হাসিনাকে ফেলে দিতে চেয়েছিল। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আসছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, পারে নাই। শেষ মুহূর্তে 2018-তে একটা কই থেকে এক আন্দোলন সৃষ্টি করলো, ওটা তারপরে তারা আস্তে আস্তে সবাইকে কিনে নিল, সেনাবাহিনীকে পকেটে নিয়ে নিল, আন্দোলন হয়ে গেল। এবং কারণ সেনাবাহিনী যখন কালকে যদি ভারতের সেনা 3 বাহিনী প্রধান বিট্রা করে, কোন সরকার টিকবে না। কিন্তু ভারতে তো ওটা পারে নাই, তাই ওটা ওখানে সম্ভব না এবং পারবেও না ভবিষ্যতে। এইভাবে আপনি সেখানে নির্বাচন দিতে পারবেন। আপনি ভারতে যাই ঘটান, নির্বাচনের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে, যত কিছুই ঘটান আপনার। কারণ ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেনাবাহিনী ইলেকশনে নাক গলায় না। ওইখানে নির্বাচন কমিশন হলো অল ইন অল। নির্বাচনের সময় সেনা প্রধানের কথা ওইখানে কেউ এমপি হয় না, সেনা প্রধানের কথা ওইখানে কেউ দেশ থেকে বের হয়ে যায় না, সেনাবাহিনীর কথায় কেউ দেশে আসে না, ওইখানে নেতাদের কথাই নেতারা আসে। সেই জন্য ভারতে আপনি সফল হতে পারবেন না। এমনকি 5 লক্ষ লোক আসলেও না, 10 লক্ষ লোক আসলেও না, এমনকি গুলাগুলি হইলেও হইতো না। কি হইতো? মধ্যবর্তী নির্বাচন দিত, নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে দিবে। আর বাংলাদেশের মতো তো আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না। যারা ক্ষমতায় যাবে গিয়ে কি বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তো বাংলাদেশে তো এটা সম্ভব। বাংলাদেশেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো তাহলে কি হইতো? ফলাফল তো উল্টা হইতো। বিরোধী দল কে থাকতো? কমপক্ষে বিরোধী দলে তো আওয়ামী লীগই থাকতো। তো এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। যেই দেশের কূটনীতি দুর্বল, যাদের নেতৃত্ব অর্জিত না,
বাংলাদেশে আপনি দেখেন তো, শেখ হাসিনার নাম ছাড়া আওয়ামী লীগের যদি 300 এমপি থাকে, 5 জন হয়তো নিজের যোগ্যতা এমপি হয়, আর আর 295 জনই তো শেখ হাসিনার নামে বা নৌকা মার্কার নামে এমপি হয়। বিএনপিও সেম কেস। খালেদা জিয়া তারেক রহমানের 300 এমপি হলে খালেদা জিয়া তারেক রহমানের নামেই 295 জন এমপি হয়, 5 জন হয়তো নিজের যোগ্যতাতে হয়। এগুলো তো অর্জিত না, আরোপিত। তো ভারতে তা না তো ভাই, ভারতে যারা আসে ম্যাক্সিমাম, বলবো না যে সবাই অর্জিত তা না, ভারতে 540 জন এমপি রয়েছেন। এই 540 জন এমপির মধ্যে 500 জনই নিজের যোগ্যতাতে পাশ করে আসে। তাহলে আপনি দেখেন মেজরিটি কত, আর 40 জন হয়তো কারণ নামে চলে আসে, কিন্তু 500 জন তো 500 জন না, ধরেন ওইখানে অর্ধেক নিজের যোগ্যতায় পাশ করে, আপনি এটাকে কি মনে করেন যোগ্যতা না? ধরে নেন ওখানে 500 না 250, যেখানে বললাম যে 540-এর অর্ধেক যা হয় তা অন্তত আসলো। মনে করেন 270-75 জন নিজের যোগ্যতা এমপি হয়েছে, তারা কি কারো কথা মানবে? যার নিজে ভোটে এমপি হওয়ার যার যোগ্যতা আছে, সে সেনাবাহিনীর কথা মানবে? কখনোই মানবে না, সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক। আমি যদি আমার এলাকার এমপি হই, আমি ডিসিরা মানবো নাকি? আমি সেনা কর্মকর্তারা মানবো নাকি? আপনি যদি আপনার এলাকার এমপি হন জনগণের ভোটে, আপনি ডিসি, আপনার এলাকার যে কমান্ডার থাকবে সেনাবাহিনীর, তাদের কথা ওই কথা আপনি মানবেন? মানবেন না। সচিবের কথা মানবেন না। সচিবের কথা, আচ্ছা আপনি দেখেন ওই যে সৈয়দ আশরাফ সাহেব, তার দেখলেই সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো না? মঈনুদ্দিন খান আলমগীর, তার দেখলে সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো। কেন হইতো? কারণ তারা এমপি, তারা নিজেরাও যোগ্য এবং এমপি হওয়ার যোগ্যতা তারা রাখে, তারা ভোটে পাশ করে আসে। আপনি দেখেন তো, আপনি দেখেন বিএনপিরও ছিল, বিএনপির যারা এরকম বড় বড় 2-4 জন নেতা ছিল না, তারা কি সচিবদের পাত্তা দিত না? তো কারণ কি? তারা নিজের যোগ্যতায় পাশ করে। নিজের যোগ্যতায় বাংলাদেশে যারা এখন হয়েছে তারা কারা? এই দেশের প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী, এই দেশের বিরোধী দল মুসলেখা দিয়ে আসছে, তো তারা সেনাবাহিনীর কথা বলেন, কিন্তু ভারতে কাউকে মুসলেখা দিয়ে আসে না। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী দক্ষিণে যাইতে হলে তার রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যায়, এটা প্রধানমন্ত্রী। মানেটা কি? কারণ কি? যার যার যোগ্যতা। আপনি দেখেন নাই যে 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, কি অবস্থা হয়েছিল সরকারি দলের? কথা বলতে পারছে? কারণ ওইখানে যার যার যোগ্যতা দিয়ে তারা ক্ষমতায় আসে, যখনই আসুক, যেভাবে আসুক। বাংলাদেশের মতো না। তাই ওইখানে আপনি চাইলেও আপনি ওইটা করতে পারবেন না। আর শেখ হাসিনা, আমি কথাটা লম্বা হয়ে গেল, শেখ হাসিনাকে সরাইতেই, আর ভয়ে ওগুলো এখন বললাম না, বলার দরকারও নেই, কারণ এটা যেহেতু ঘটে নাই, যা হবার হয়ে গেছে। আর বহুবিধ প্ল্যান ছিল, এটা পরে জেনেছি আমরা, এই মাস 3 আগে জেনেছি যে এটা। আমিও বলতাম, আমিও মাঝে মাঝে মনে করতাম যে একটু যদি বসে আলোচনা করতো, কিন্তু আসলে তা হইতো না। কারণ পিছনে তো কাজ করতেছে আরেকজন, এইখানেও তাই ছিল। দিল্লিতেও এই ককরোচদের পিছনে আরেকজন ছিল, কিন্তু ওদের লাইন, ওদের বিসি কেটে দিয়েছে আর কি। যেমন পাড়ার বিসি কেটে দিলে কি হয়, খাসা হয়ে যায় না? এদের খাসা করেছে ওই দেশের সরকার এবং সরকারের যে যারা গোয়েন্দা সংস্থা, এরা খুবই সতর্ক ছিল। সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, এদের বহু গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা খুবই সতর্কভাবে মনিটরিং করতে। বললাম না যে গোপনে ক্যামেরা লাগিয়েছিল, এরা জানেই না। এরা কি মনে করছেন এমনি সরে গেছে এখন? ওইখানে কে কে কি করে অনেক তথ্য বেরোবে, কয়দিন পরে দেখতে পারবেন। এটা আমি বলি নাই, টিভিতে আসছে সরাসরি। এটা এমন না যে আমি মনের মাধুরী মিশিয়ে। ফরিদ ভাই, বহু দেশ থেকে খাবার গেছে ওখানে, হাজার হাজার প্যাকেট, এমন কথাও আমরা দেখেছি, এমন তথ্য। পেমেন্ট আসছে দিল্লি থেকে, পেমেন্ট আসছে কাতার থেকে, এমনকি পেমেন্ট গেছে বাংলাদেশ থেকে। তো এগুলো তারা বুঝতে পারে নাই, আর তাদের নেতাদের এগুলো বলে নাই। রাহুল গান্ধীরই দেখেন কয়দিন পরে জেল হয় কিনা, তার নামে দ্বৈত নাগরিকত্ব আইনের মামলা হয়েছে। এটা প্রমাণ হলে তো তার এমপিত্বই থাকবে না। এর আগেও কিন্তু একবার সে বহিষ্কৃত ছিল বিরোধী দলের নেতা হিসেবে। তো ভারত তার নির্দিষ্ট আইনে চলবে, আপনি বললেই তো হবে না। এটা বাংলাদেশের মতো করে। খুবই মজার একটা খবর আছে, সিরিয়ানরা কি ঠিক করেছে নাকি ঠিক করেনি? মানে দেশাত্মবোধের প্রশ্নে সবার সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা ভিন্ন ব্যাপার, দেশাত্মবোধের প্রশ্নে। আপনার কথা ঠিক আছে, কিন্তু যে হারে চাপা মারে, যেভাবে কথা বলা হয়েছিল, এই যখন ক্ষমতায় আসলো দখল করলো আর কি, বাশার আল আসাদকে তাড়িয়ে। ফরিদ ভাই, আরেকটু বলি, আমার প্রশ্ন শেষ হয় নাই। এইটার সাথে সৌদি আরব ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিচ্ছে, ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছে, সব ফাইনাল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা পরমাণু চুক্তি হচ্ছে, পারমাণবিক প্ল্যান করবে, বিদ্যুৎ উৎপাদন করবে, হ্যান ত্যান এগুলো। এরপরে চলছে পাকিস্তান, এরা সবাই অলরেডি ইসরায়েলকে অলরেডি স্বীকৃতি দিয়ে দিবে, নাকে খত দিয়ে। পরিস্থিতি ওদিকে যাচ্ছে। ইভেন বাংলাদেশ, আমারও মনে হচ্ছে যে ইভেন বাংলাদেশ, সেই মিশন ওভাবেই কাজ চলছে। আপনার কাছ থেকে শুনবো ওই যে সিরিয়ার কথাটা। জি, আগে বলি, এইগুলো আমি সিরিয়ার কথা আমি তখন লিখি নাই, কারণ তখন তো এটা ঘটে নাই। আমি বলেছিলাম যে পাকিস্তান
পাকিস্তান, বাংলাদেশ এবং আরব কান্ট্রি যারা, বাংলাদেশের কথা বলি নাই, যে এগুলো পাকিস্তান সহ সবগুলো ইব্রাহিম অ্যাকর্ডে সাইন করবে। মানুষ আমার পাগল বলছে, কই তাই বলে সৌদি আরব? জি, কারণ কেন সাইন করবে? বাধ্য হবে, বাধ্য। ইসরায়েলকে স্বীকৃতি দিবে তো দিবে, আব্বা ডাকতে হবে, আব্বা ডাকে স্বীকৃতি দিতে হবে। এগুলো আমরা আগেই জানি। তখন বলছে বলে আমার হাই রে গালাগালি, মানে আমাদের পক্ষের লোকও আমার গালাগালি দিয়েছে। কেউ আবার গালাগালি জানে, বলছে ফরিদ এটা কি করে শোনে, কি আজগুবি কথাবার্তা বলো। কিন্তু এখন দেখেন তো, শুনেন, আপনার মনে থাকার কথা, 2 বার ইসরায়েলি বিমান পাকিস্তানের আকাশে নয় জমিনে নামছিল। ইতিহাস বলে বাংলাদেশ ইউনূস সরকারের সময় ইসরায়েলের বিমান আসছিল, কয় ভুলে আসছে, এই সমস্যা ওই সমস্যা আসছে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান বাংলাদেশে আসে, ভুলে বুঝি ইসরায়েলের বিমান পাকিস্তানে নামে। আপনি আমার বলেন তো, ভুলে কেন বাংলাদেশ ভারতে নামলো না? ভারতের সাথে তার রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ওইখানে না নেমে বাংলাদেশ আর পাকিস্তানে কেন নামে? তখনই আমি বলেছিলাম, তারও আগে, বিমান নামার আগেই বলেছিলাম, যেগুলো হয়ে যাবে। কারণ শোনেন, আপনার যদি মেধা না থাকে, যোগ্যতা না থাকে, প্রযুক্তি না থাকে, জ্ঞান না থাকে, বিজ্ঞান না থাকে, গণতান্ত্রিক অবস্থা না থাকে, ওই দেশ কোনোদিনই টিকতে পারবে না। ওই দেশের কোনো ভ্যালুই নাই। এই যে দুবাই এত ধনী, কি লাভ? সৌদি আরব এত ধনী, কি লাভ? আবার শক্তি, আবার বলে যে ওদের তো শক্তি নাই, তাই পাকিস্তানের শক্তি আছে, সো হোয়াট? কি করতে পারবে? তাদের অর্থনৈতিক ভিত্তি আছে? পারমাণবিক বোমা কি খাবেন ভাতে খিদা লাগলে? আপনাকে বাধ্য করবে তারা। এবং দেখেন, এই যে যুদ্ধ মিডল ইস্টে তারা কি সুন্দর ছক বসায় রাখছে। এই যে ইরান, দেখেন এখন ইরান, আমি বলেছি ইরান জুজুর ভয় দেখিয়েই কিন্তু কাজটা করে নিতেছে তারা, যে তুমি পারমাণবিক বোমার অধিকারী, ওই কিছুই পারমাণবিক বোমা বানাইতে দিবে না, ওই পাকিস্তান থেকে 50টা নিয়ে সৌদি আরবকে দিবে। বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে 50টা সৌদি আরবকে দিবে, যেন পারমাণবিক বোমা দিলাম। ওইটা হবে আরেক। আবার বলে রাখি, সৌদি আরব যেদিন নিজেকে পারমাণবিক বোমার অধিকারী ঘোষণা করবে, তার মানে হলো মুসলমানেরা আরো বেশি বিপদে পড়বে। ঠিক যেমন পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হয়েছে পারমাণবিক বোমা হাতে পাওয়ার পরে, সৌদি আরবে পারমাণবিক বোমা যাওয়ার পরে দেখবেন মিডল ইস্টের অবস্থা কি হয়। মিডল ইস্টের অবস্থা কিন্তু আগামীতে 30 বছরে মিডল ইস্টের অবস্থা খুবই জঘন্য পরিস্থিতিতে যাবে তারা। মানে তারা একেবারেই ইসরায়েলের হাতে কথায় উঠবে আর বসবে। আর বাংলাদেশ তো এই সরকার যদি টিকতো, কারণ 27 সালে টিকবে না, যদি টিকে যায় এই সরকার, এই মুসলিকা এরাই তো ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এটা তো আমি বলেছি, যে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশ যদি কোনোদিন যদি স্বীকৃতি দেয়, সেটা বিএনপি জামাত জোট স্বীকৃতি দিবে ইসরায়েলকে। এবং আপনি দেখেন আসাদ নূর, সরি আরে কি বলি, দেখেন ওই যে আসলে শরীরের সমস্যা তো তখন, আরে বিকাশ নূর বিবিনুরের সাথে ইসরায়েলি লোকের ছবি ছিল না? সিমটম কি? সে এখন প্রতিমন্ত্রী না, সে এখন এমপি না, কি বুঝলেন? বিএনপির আরেক নেতা আসলাম চৌধুরী ছিল না, ছিল কিনা? তো এগুলো কি সিমটম? ধোঁয়া শিওর একটা তথ্য দিতেছি আসাদ নূরের ব্যাপারে। বর্তমান সরকারের এমপি ডক্টর রেজা কিবরিয়া, আসাদ নূর না, নুরুল হক নূর, কিন্তু দেখেন, হ্যাঁ, নুরুল হক নূর, উনি কিন্তু সাংবাদিক সম্মেলনে নিজে বলছে যে সে নিশ্চিত করে বলছে যে সে হলো নুরুল হক নুরু ইসরায়েলের মুসাদের এজেন্ট। উনি সাংবাদিক সম্মেলনে বলছে। সুতরাং বলেন এখন। ধন্যবাদ। জি রফিক ভাই, কথা তো ওটাই যে ফরিদ ভাই আমি যেটা বলছিলাম যে সিরিয়াতে ওই সরকারকে তাড়িয়ে দিয়ে যে জিহাদিরা, আমি ওই যে জুব্বা, ওই যে পাগড়ির কথা বলছি, যে এদের হাত ধরেই তো ইসরায়েলের স্বীকৃতিটা আসছে, এদের হাত ধরেই তো সিরিয়ার ভূমি ইসরায়েলকে দিয়ে দেওয়া হয়েছে, এই জুব্বাওয়ালারা। কিন্তু ওই কোট্টাইওয়ালা, ওই যে কি বলে এই বাশার আল আসাদ, সে তো দেয়নি। এখন পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশও দিতে হবে, যেটা দেখছি আমরা পরিস্থিতি। তো শেখ হাসিনা বা বঙ্গবন্ধুরা তো দেয়নি, দিতেছে কারা? ওই ইসলামিস্টরা, ওই জুব্বা, ওই পাগড়িওয়ালারাই তো। একটা উদাহরণ দেই, আর একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার কি মনে হয়